আমার যে শত্রু কেউ যাতে জেলে কখনো না যায়। কিডনি রিপোর্ট ছিল, সেই জিনিসগুলো পাল্টাই দেওয়া হয়, আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। আমি আর পারতেছি না, আমাকে নিয়ে যাও, এটা সেটা, খাবার দাবার অনেক কিছু। সরি, মেয়ে হিসেবে আমার অনেক ধরনের বাইন্ডিংস থাকবেই, সেটা আমি বলি বা না বলি। যত কিছু হোক যাই হোক, আমি দেশে পরিবর্তন আনবই। ইসলামটা হচ্ছে অনেক সহজ ভাই, আপনারা ইসলামের গুরুত্বটা বুঝেন, মহত্বটা বুঝেন। সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং যকসু নির্বাচনের তিনি জিএস পদে লড়ছেন। খাদিজাতুল কুবরা, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমরা আজকে খুবই সাদামাটাভাবেই আপনার জীবনের গল্পটা একটু শুনতে চাই, আপনার রাজনীতিতে আসা এবং যকসু নির্বাচন নিয়ে আপনার প্ল্যানটা কি এটা একটু জানবো। কিছুদিন আগে আপনার একটি স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছিল যে আপনি 15 মাস জেল খেটেছেন এবং 15 মাসে জেল খাটার সময় যতটা বিচলিত হননি, আপনি এই কদিনের রাজনীতিতে এসে তার চেয়ে বেশি বিচলিত হয়েছেন। কেন আপনার কাছে বিচলিত মনে হচ্ছে বা আপনি কেন বিচলিত হয়েছিলেন? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আফজাল ভাই আর সময় টিভিকে। তো প্রথমে যে কথাটা বলবো যে আমি মেনলি জেল খেটেছি ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা ওয়ান কাইন্ড অফ মিডিয়া ট্রায়ালের জন্যে। তো সেই দিক থেকে 1-2 বছর আমি কিন্তু জেল থেকে বের হয়েছি, প্রায় 2 বছর হয়ে গেল। এই নভেম্বরের 20 তারিখ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি, কোনো কিছুই করিনি, কিন্তু আমার কাজ আমি করেছি। অ্যাক্টিভিজম বলেন বা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলেন বা যতটা করেছি, কিন্তু দেখলাম যে আসলে ওইভাবে হচ্ছে না। আমাদের বাংলাদেশের যেই নোংরা নিয়ম যেটাকে বলা হয় দলীয়করণ, যতদিন পর্যন্ত আপনি কোনো একটা নির্দিষ্ট দলে না যাবেন আপনার রেকগনাইজেশন হবে না। কারণ আমি অলমোস্ট হারিয়ে যাচ্ছিলাম, একা একা পেরে উঠছিলাম না। তো আমার মনে হচ্ছিল যে দলীয় যতক্ষণ পর্যন্ত আমি একটা প্ল্যাটফর্ম না পাবো, আমি সেভাবে নিজের কাজকর্মগুলো করতে পারবো না, একা হাতে কোনোভাবেই সম্ভব না। তো সেই দিক থেকে আমি সব কিছু অবজার্ভ করে ছাত্র দলের সাথে আমার মতাদর্শ মিলেছে, তাদের কাজকর্ম আমার ভালো লেগেছে। আর একটা অন দ্য পয়েন্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পূর্ণ আলাদা। কেন আলাদা বলা যায় যে এটা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্বাস করি এবং দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোনো ধরনের চাঁদাবাজি বলেন, কোনো ধরনের মারামারি বলেন, কোনো ক্রন্দল বলেন, কোনো কিছু তো নাই, বরং তারা সবসময় শিক্ষার্থীদের পাশে কাজ করেছে। শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে, বৃত্তি না, শুরুর দিকে যারা ভর্তি হতে পারছিল না সেই ব্যবস্থাগুলো তারা করেছে। তখন কিন্তু আর যকসু হয়নি, তখন যকসুর কথাও ছিল না, সে 1 বছর আগের থেকে তারা কাজ করছে দেখলাম। তারপরে তারা মেডিকেল ক্যাম্পেইন দিয়েছে, যমুনা আন্দোলন বলেন, যেই কয়টা আন্দোলন বলেন আমি দেখেছি সবগুলোতে তারা স্টুডেন্টদের পক্ষ নিয়ে কাজ করেছে। দ্যাটস ওয়াই আমার তাদের সাথে যাওয়া। আর এইখানে যাওয়ার পরে বাংলাদেশে আমার মেইনলি আসার কারণ হচ্ছে একটা সিনারিও তৈরি করা। আমি যেভাবে লাখো কোটি মানুষের অনুপ্রেরণা ছিলাম সেভাবেই কাজ করা, বিশেষ করে মেয়েদের জন্য, যে আমরা মেয়েদেরকে সব কিছুই করতে দেই, লাইক কোনটা জিনিসটা দেই যেখানে আমরা হাইলাইটেড হব, যেমন ব্যানার ধরতে পারলে বা মিছিলে সামনে থাকলে তখন আমরা মেয়েদেরকে দেই। যে আমরা দেখলাম এই যে জুলাই আন্দোলনেও মেয়েদের থাকার কারণেই কিন্তু এটা তো ফলপ্রসূ হয়েছে, কিন্তু এখন মেয়েরা কোথায়? তো সেই দিক থেকে আমি এসেছি যাতে করে মেয়েরা পলিসি মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে কাজ করতে পারে, তারা বুঝতে পারে যে না, আমরাও সুপার 3-তে যেতে পারি। প্রত্যেকটা পোস্টই সম্মানীয়, সম্পাদকীয় পোস্টও সম্মানীয়, কিন্তু ওই যে ডমিনেশনের যে ব্যাপারটা, সেই জায়গায় 4টা প্যানেল দিয়েছে, দেখতে পারবেন যে কোথাও নারীদেরকে দেয়নি, একমাত্র আমি নারী সুপার 3-তে। তো এই সব কিছুর পরে বিরোধী বাংলাদেশের যে কালচার, কেউ যদি আমার বিরোধী পক্ষের হয় আমার তাকে ব্যাশিং করতে হবে, স্লাট শেমিং করতে হবে, তাকে আমার নানাভাবে টাইটি দিয়ে করতে হবে, সব কিছু শিকার হয়ে গেছি। 1 মাসে আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আগে আমি ভাবতাম যে মানুষ এগুলো কেন করে, কিন্তু লিবারাল কেন হয় না মানুষ, কিন্তু এখন আমি দেখছি যে মানুষ কেন আসলে এই যে রাজনীতির যে শেমিং বা এই জিনিসগুলোতে কেন শিকার হয় আমি বুঝতে পারছি। প্রত্যেকটা জায়গায় যখন আমার প্রকাশ হলো যে আমি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে পদোন্নতি দেওয়া হলো, একটা কমেন্ট খুব বেশি হচ্ছে, সব জায়গায় ঘোরাঘুরি করছে, যেটা হচ্ছে এখন থেকে রাতের রানী ... এরকম টাইপের একটা কথা এসেছে। তারপরে আমার আইডিটার কিছু প্রবলেম ছিল, 3 দিন বন্ধ ছিল, ফেক আইডি কয়েকটা খোলা হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় যে কমেন্ট রিয়াক্ট এগুলো হচ্ছে। আর যে জিনিসটা সবচেয়ে যে
কিছু সাংবাদিক, অনেক মানুষ আছে যারা সাংবাদিক না, আমি আজকে কয়েকজন মানে একটু খুঁজে পেলাম যে তারা আমাকে সাংবাদিক পরিচয় দিয়ে কল দেয়। কল দেওয়ার পরে আমাকে ট্রিগার করে নানাভাবে, এটা কেন করেছেন। একটা জিনিস আমার দ্বারা হয়ে গিয়েছে, লাইক যে জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে যে আমার ভাই 15 ব্যাচের ফিনান্স ডিপার্টমেন্টের নূর নবী, তো ও ক্যান্সারের পেশেন্ট। আমরা ছাত্রদল থেকে আগেই বলা হয়েছিল যে ওকে আমরা ডোনেশন দিব বা এরকমটা ম্যানেজ করে দিব আর কি, যেটা কথা নিজেদের গাইড থেকে মানে সামহাও স্পন্সর করে। তো সেই জিনিসটা হচ্ছে আমি যখন মঞ্চে যে এক্সপ্রেস করলাম, কারণ অত কিছু আমার মাথায় না, আমার ভাইকে আমার হেল্প করতে হবে, এটা সেই জিনিসটা খুব হাইলাইটেড হয়েছে যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি। এই নিয়ে সাংবাদিকরা আমাকে এভাবে কল দেয়, আপনি কেন করলেন। উল্লেখ্য যে আমি সেখানে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছি, আমি কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাইনি, আমি কোন পদের বা কোন প্যানেলের বা কোন রাজনৈতিক দল সেগুলো কিছুই বলিনি, জাস্ট আমি বলেছি আমি এটা চেষ্টা করেছি, ইন ফিউচার আরও চেষ্টা করব। তো আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেটার জন্য মানবিক দিক থেকে হয়তো আমার এটা দৃষ্টিকটু লাগলেও একটু লাঘব করা যেতে পারে। সেটা অবশ্যই আমি আমার মতো এক্সপ্লেনেশন দিব, কারণ দর্শানোর নোটিশ আমাকে দেওয়া হয়েছে, সেটা নির্বাচন কমিশনার দেখবে। আমাকে কল দিয়ে এভাবে বলা হচ্ছে আপনার বিচার কি হওয়া উচিত বলেন, আপনি যে এটা করছেন, মানে এই জিনিসটা কি পরিমাণে বিব্রতকর। সাংবাদিকের ভাষা হতে পারে না যে আপনার বিচার কি হবে আপনিই বলেন। হ্যাঁ, এটা আমাকে বলতেছে যে আপনার বিচার, মানে এটা আমি একদম বিভ্রান্তকর হয়ে যাচ্ছে। তারপরে মানে আমি যখন ক্লিয়ারিফাই করলাম যে এটা তো আমি ডোনেশন এনে দিয়েছি, আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি 15,000 টাকার বেশি একজন প্রার্থী ব্যবহার করতে পারবে না, তাহলে আপনি এত টাকা কেন দিয়েছেন। সুন্দর করে ক্লিয়ারিফাই করলাম যে ভাই আমি তো আমার টাকা দেইনি, আমি এটা দিয়েছি। আপু কেন করলেন, মানে এটা সাংবাদিক। পরে জানতে পারলাম সে সাংবাদিক না। তো লাস্ট যেদিন পোস্ট দেওয়ার আগে সাংবাদিক আমাকে কল দিয়ে বলতেছে আপু আপনি তো এরকম আচরণবিধি লঙ্ঘন করতেছেন। পরে আমি বললাম কী করেছি, আপনি এই কাজগুলো করছেন। আমি বলছি ভাইয়া প্রমাণ আছে। বলে না আপু আমরা শুনেছি। তা আমি বললাম যে কিসের ভিত্তিতে তাহলে আমাকে বলতেছেন। বল না আপু আমরা শুনেছি আপনি এগুলো করছেন। তারপর সে আবার ওই একই কথা যে আপনি যে আচরণবিধি লঙ্ঘন করেছেন এখন আপনার সাথে কি হওয়া উচিত। পরামর্শ ভাই আমি মানবিক দৃষ্টিকোণ থেকে করেছি কাজটা, সেটা তো নির্বাচন কমিশন হচ্ছে সিদ্ধান্ত নিবে। সে আমাকে সাইড থেকে আরেকজন কোয়েশ্চেন শিখাই দিচ্ছে, মানে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে সাইড থেকে বলে দিচ্ছে, এরকম 2-4 বারই হয়েছে। তো সব মিলে তারা আমাকে এইরকমভাবে সারাদিন মানে আমাকে একটা ব্যাপার নিয়ে এরকম ট্রিগার করতেছে, এই একটা ব্যাপার কিন্তু মানে আমি আর মেন্টালি নিতে পারতেছি না ব্যাপারগুলা। যে আর অনেকে কথা বলতেছে যে রাজনীতিতে আসলে এগুলো মানতে হবে। কেন আমরা এরকম একটা পরিবেশ তৈরি করছি যে রাজনীতি আসলে আমার হচ্ছে সাংবাদিকরা আমাকে উল্টা যাটা বলবে বা মানুষজন আমাকে যে বলবে সেগুলো আমার সহ্য ক্ষমতা থাকতে হবে। তো এই যে এই ঘটনাগুলো এই কমাসে বা এই কদিনে আপনার সাথে ঘটলো, আপনি সেগুলো কিভাবে সামলাচ্ছেন তাহলে? সেগুলো কিভাবে সামলাচ্ছি বলতে কি আমি মেন্টালি খুব বেশি স্ট্রং আলহামদুলিল্লাহ। একটা মানে এই পোস্টটা দেওয়ার পরে অনেকভাবেই আসতেছে যে আমি ভিকটিম রোল প্লে করতেছি, এই জিনিসগুলো করতেছি, কিন্তু আমি খাদিজাতুল কুবরা জেল থেকে এসেও কেউ আমার চোখের এক ফোঁটা পানি দেখে না, আমি এতটা স্ট্রং। আমি যেদিন জেল থেকে বের হয়েছি সেদিন আমার সেমিস্টার ফাইনাল ছিল, আমি সব কিছু কন্টিনিউ করেছি। তাহলে আমি ভিকটিম, ইটস ট্রু, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি নিজেকে ভিকটিমাইজ করে সব জায়গায় পরিচিতি দেবো। জাস্ট এতটুকু বলার ছিল বা প্রকাশ করার ছিল যে মেয়েদের জন্য বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা সেটা আসলে এক্সট্রিম লেভেলের খারাপ, খুবই খারাপ। এটা কি রাজনীতির মানে রাজনীতির আচরণ বা আদর্শগত কারণেই এই পরিবেশটা তৈরি হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? 5 আগস্টের পরে তো এই সিনারিটা আমরা দেখতে চাই না। অবশ্যই আমরা তো এই জন্য আন্দোলন করেছি, সব কিছু করেছি, জীবন দিয়েছি, এতদিন ধরে ফাইট করে আসছি, কিন্তু আমার মনে হয় যে এটা একমাত্র বিরোধী মতাদর্শের কারণেই। সাপোজ ও আমার দলে আসে নাই, কেন আসলো না, তার মানে ও খারাপ, এই জিনিসটাই তো হচ্ছে। একটু যে আপনি একটা কথা বলছিলেন না যে 5 আগস্টের আগে বা জুলাই গণ অভ্যুত্থানের সময় নারীদেরকে সামনে রাখা হতো, ব্যানার ধরতে দেওয়া হতো, এখন নারীরা অনেকটা অদৃশ্য হয়ে গেছে, কেন মনে হলো যে অদৃশ্য? এই যে আমি এসে যেটা ফেস করলাম আমার মনে হয় এটা হচ্ছে মেইন কারণ। বট আইডি, স্লাট শেমিং, ব্যাশিং, এটা হচ্ছে মেইন কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েরা তাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেই জায়গাটা পাচ্ছে না, সম্মানটা পাচ্ছে না। আপনার বিরুদ্ধে যখন মামলা হয় আওয়ামী লীগের সময় তখন আপনার বয়স 17 বছর ছিল এবং পুলিশ আপনার বয়স বেশি দেখিয়ে প্রাপ্তবয়স্ক হিসেবেই আপনার বিরুদ্ধে মামলাটি করেছে। আপনি যখন জেলে গেলেন ওই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে জেলখানার অভিজ্ঞতা কেমন ছিল, আপনার সাথে কী ধরনের আচরণ করা হয়েছে। এগুলো তো আমরা মানে সচরাচর আপনি বলেছেন বলে আমার মনে হয় না, একটু যদি বলতেন। বলেছি, জেল থেকে আসার পর অনেকগুলো প্ল্যাটফর্মে আমি বলেছি, সব জায়গায় যারা যারা জানতে চায়। আসলে জেল থেকে আসার পরে মানে মনে হয়েছে যে মানে ওইখানে থাকা অবস্থায় যে আমার যে শত্রু কেউ যাতে জেলে কখনো না যায়,
দুনিয়াতে জাহান্নাম দেখে আসছি। যখন কেউ ফাইজলামি করে বলে আপু জেল তো দেখি নাই কেমন, একটু দেখলে ভাবছ না, এই দোয়া করো না। আমি কখনো এই দোয়া কারোর জন্য করি না যে আল্লাহ যাতে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। মানে এরকম একটা পরিস্থিতি যে হচ্ছে 4 দেয়াল, মানে কত বড়, নিজের কোনো ফ্যামিলি নাই, কেউ নাই, কোনো কিছুই নাই। মানে আমি আসলে এগুলো নিয়ে কখনো হচ্ছে স্ট্রংলি মানে ইমোশনাল হই নাই, কিন্তু যখন এই যে গত 1 মাসে আমি এত ট্রমাটাইজড হয়ে গেছি আসলে, যখন আমি এই জেলের কথাগুলো মনে পড়ে আমার মানে ইমোশনাল ফিল হয় অনেক। লাইক এই যে এখন এটা আমি হচ্ছে, আমি আগে কখনো হই নাই। তো সেখানে আমি আমার ফ্যামিলির কাউকে দেখতে পেতাম না। সপ্তাহে 1 দিন 1 নম্বরে কল দিতে দিত। মানে কেউ মারা গেলেও দেখার ওয়ে নাই। আমার ফ্যামিলির একটা মেম্বার মারা গেছে, আমি 1 সপ্তাহ পরে জানতে পারছি, আমাকে বাসার থেকে জানানো হয় নাই। তো তখন হচ্ছে আমি জাস্ট ইমাজিন করতেছি যে এই মানুষটাকে তো আমি কোলে নিছি, আমার ছোটো বোন আর কি, কাজিন। আমি এভাবে হাত ধরে ইমাজিন করতেছিলাম যে ও তো আমি আর দেখতে পারবো না। যে এরকম অনেক ঘটনা হয়েছে যে ফ্যামিলির মানুষ অসুস্থ হয়েছে। আমি যখন জেলে ছিলাম আম্মুর ডেঙ্গু হয়, তো আমি সারাদিন কান্নাকাটি, এরকম একটা অবস্থা। কিন্তু 1 মাস পর্যন্ত ফ্যামিলির সামনে অনেক কান্নাকাটি করছি যে লাইক আমি আর পারতেছি না, আমাকে নিয়ে যাও, এটা সেটা, খাবার দাবার অনেক কিছু। সরি। তো পরবর্তীতে যখন দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেছে, আমি আর কারোর সামনে কান্না করি নাই। আমি এরকম হয়েছে যে আমি ফোনে কান্না করতেছি কিন্তু বাসায় বুঝতে দিচ্ছি না। তারা যখন বলতেছে তখন আমি বল তুমি কান্না করো কেন, দেখো আমি কান্না করতেছি না, আমি কত স্ট্রং। আমি এইভাবে কথা বলছি। আমার আপু আমার জন্য অনেক মাস ওয়েট করছে, তার বিয়ের হচ্ছে প্রপোজাল আসছে, মানে সে ওয়েট করছে। কিন্তু পরে আমি বললাম যে অনেক দিন তো শেষ, আর কতদিন ওয়েট করবা। পরে আপু নভেম্বরের 10 তারিখ হচ্ছে আপুর বিয়ে হয়, সেখানে আমি থাকতে পারি না। তো আমি যখন জেলার থেকে পারমিশন নিয়ে কল দিলাম, বাসায় সবাই কান্নাকাটি, যে আমি জিনিসগুলো চাচ্ছি না, আমি কান্নাকাটি করতেছি। কিন্তু আমি বুঝাইলাম যে কি সমস্যা, লাইফ কি বসে থাকবে নাকি কারোর জন্যে। তো এইরকম দিনগুলো কেটেছে। আমাকে রোজা রাখার কারণে ছেলে দেওয়া হয়েছিল, আমার কিডনির রিপোর্ট ছিল, সেই জিনিসগুলো পাল্টাই দেওয়া হয়। আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। সেইখানে আমাকে দিয়ে ঘাস কাটাইছে, মাটি কাটাইছে, সব কিছু। মানে আমার তো কিডনিতে প্রবলেম, আমি মানে মাটি কেটে এরকম একটা অবস্থা যে আমি যে বলছি যে স্যার আমি পারতেছি না, কিন্তু তারা আমার কথা আমলে নেয় নাই। তারপরে মানে এরকম অনেক কিছু আছে। তো উল্লেখ্য একটা ব্যাপার হচ্ছে, সেল থেকে আসার পরে রোজার মাস, তখন আমার খুব জ্বর, এই গরম ছিল অনেক, কিন্তু আমার গায়ে যে কম্বল জড়াই দিবে এই জিনিসটা কেউ দেয় নাই। আমি হচ্ছে মামা করে কান্না করতেছি, কিন্তু কেউ দেখার নাই, জেলখানা হচ্ছে এরকম। তো এই জিনিসটা আমি বিশ্বাস করি যে যে জেলে থেকে আসতে পারে সে দুনিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে সে থাকতে পারে। আমি কখনো কান্না করি না, আজ পর্যন্ত এতগুলো প্রোগ্রামে গেছি, কিন্তু দৈনিক যে হচ্ছে আমাকে নিয়ে এত এত ইনসিডেন্ট হচ্ছে, মানুষ আমাকে নিয়ে এত বেশি নোংরামি করতেছে। তো এই জিনিসগুলো আসলে মেয়েদের জন্য খুব টাফ মেনে নেওয়াটা, কারণ আমরা মেয়েরা সফট, যতই আমরা হার্ড হই আমরা সফট। তো সবার কাছে মানে অনুরোধ থাকবে যে এই ধরনের রাজনীতি যাতে কেউ নোংরামি না করে। এই জন্য আমি এসেছি, আমি ভেঙে পড়বো না, যত কিছু হোক যাই হোক আমি দেশে পরিবর্তন আনবো। এই জায়গাটাতে আমি পরিবদ্ধ করছি, আমি পিছু হাঁটবো না। এই যে আপনি রাজনীতিতে এসেছেন, যশোর নির্বাচন করছেন বা করবেন, আপনার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা বা তাদের সাপোর্ট পাচ্ছেন কিনা? না, আমাকে কেউ কোনো ধরনের বাধা দেয়নি। আমার আম্মু বলছে করতে পারলে করো, ভালো কিছু যদি করতে পারো তাহলে করো, সমস্যা কোথায়। আমি তো জানি আমার মেয়ে কতটা, আমার মেয়ে সৎ নাকি অসৎ, আমি জানি সেটা। যশোর নিয়ে আপনার প্ল্যানটা কি? আপনি নির্বাচিত হলে বা যশোর বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দিবে? কেন ভোট দিবে? প্রথম কথা হচ্ছে যে আমি যখন ক্যাম্পাসের বয়স 15 থেকে 20 দিন, তখন একটা দুইটা আন্দোলন হয়, হল আন্দোলন। 2020 সালে আমি সেগুলো করেছি। তারপর করোনার জন্য বন্ধ হয়ে যায়। ক্যাম্পাস খোলার পরে তো হল খুলে দেয়, আর তখন তেমন কোনো আন্দোলন নেই, আমি জেলে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে একটা কথা যে আমি শুরুর থেকে আন্দোলনে ছিলাম। আমি 5 আগস্টের পরে আসি নাই, আমি আগে আসছি, আমি সেই 20 সাল থেকে আছি এখানে। তো আমি যতটা ফ্যাসিস্টের বিরোধিতা করছি হয়তো কেউ ওইভাবে করতে পারি নাই। 3 নাম্বার কারণ হচ্ছে যে আমি লাখো কোটি মানুষের প্রেরণা। যারা কথা বলতে পারে নাই তারা আমার জন্য কথা বলা শিখছে, অন্যায়ের বিরোধিতা করা শিখছে। 4 হচ্ছে
আমি এত কিছু করার পরেও দমে যাই নাই। আমি এখনই স্ট্রং, আমি এই পর্যায়ে আছি, আমার ব্রোকেন হয় না, আমার কোনো ধরনের মেন্টাল ব্রোকেন হয় নাই। 5 হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে চাই যে একজন নারী শালীনতা বজায় রেখে পর্দা করেও সকল ধরনের সৎ কার্যক্রম চালায় যেতে পারে, এই জিনিসটা করা। 6 হচ্ছে মেইন যেটা, নারীদের জন্য অ্যাজ আ রোল মডেল কাজ করা, যে নারীরা সব কিছু করতে পারে, আমরা পলিসি মেক করতে পারি, আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, আমরা ভেঙে পড়বো না যত কিছুই হোক। না, এটা তো গেল নারীদের ক্ষেত্রে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে, বা আপনি যদি নির্বাচিত হন তাহলে তো আপনি নারীদেরও প্রতিনিধি, ছাত্রদেরও প্রতিনিধি, সবার জন্য আপনার কি মানে করণীয় এটাই তো আমি থাকবে? বললাম যে হচ্ছে আমি তখন থেকে যত আন্দোলন ছিল আমি সব কিছুতেই ছিলাম। তো এই মুহূর্তে আমি যে স্ট্রং মেন্টালিটি নিয়ে আছি, রাজনৈতিক পরিবর্তন বলেন বা আমার যে অবস্থানটা আছে, তাদের জন্য আমি সব কিছু ইনশাল্লাহ করতে পারবো। আমাদের প্রথম যে আবাসন সমস্যাটা, সেটা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের হস্তান্তর মানে করা হয়েছে কিন্তু সেভাবে কাজ হচ্ছে না। এর জন্যে যতদূর যাওয়া লাগে সেটা প্রশাসনকে চাপ দিয়ে হোক, মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া হোক, যেটাই হোক আমি সেটা করতে পারবো, সে অ্যাবিলিটি আমার আছে ইনশাল্লাহ, এবং আমি করবই। এই যে জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণটাকে আপনি কিভাবে দেখছেন? এখন পর্যন্ত যে অংশগ্রহণটা আছে, এটা কি আসলে সন্তোষজনক কিনা? না, এজন্যই তো আশা। কারণ দেখা যাচ্ছে যে যখন আমি আমার জুনিয়রদের বা আশেপাশে তাদেরকে হচ্ছে একটা তো মানে রাজনীতিতে আসতে হলে বা প্যানেল মেকিং করতে হলে তারও মেয়েদেরকে অ্যাপ্রোচ করা লাগে, কেউ আসতে রাজি না, বলে আপু আমাদের ভয় লাগে। কেন ভয় লাগে? যে ছেলেরা উল্টাপাল্টা কথা বলে, এই যে ফেসবুকে স্ল্যাট শেমিং, গালাগালি, এটা সেটা ব্যাশিং হয়, তারপর হচ্ছে নোংরা নোংরা কথা বলে, এই জন্য ওরা আসতে চায় না, ওদের ফ্যামিলিও দিতে চায় না। আমাদের জন্য ওই সেফ প্লেসটা নাই। এই যে আমি আসছি 1 মাসের মধ্যে আমি একদম মেন্টালি অলমোস্ট ট্রমাটাইজড হয়ে গিয়েছি। তো এই জিনিসটা যখন এনশিওর করতে পারবে নারীদের জন্য একটা মানে সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, তখনই নারীরা আসবে। আমার মনে হয় না নয়তো কোনো নারী এখানে আসবে। আপনি যখন কারাগারে ছিলেন তখন কোন কোন রাজনৈতিক দলের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন? আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলতে গেলে যে মির্জা ফখরুলের একটা তো স্পিচ ভাইরাল হয়ে গিয়েছিল, সবাই আপনারা জানেন, আমাকে নিয়ে এসে বলেছিল। ইশরাক ভাইয়া আমার বাসায় অনেকবার কন্ট্যাক্ট করেছে, জিনিসগুলো হিডেন রেখেছে আমার ফ্যামিলি, তারা আমার বাসায়ও যেতে চেয়েছিল কিন্তু আম্মু আপু দেয়নি, কারণ দেখা যাচ্ছে যে আরেকটা ঝামেলা হবে, এমনি পলিটিক্যালি ইয়ে করা যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদ বলেন বা আমার ইউনিভার্সিটির যারা বাম আছে তারা আমার জন্য অনেক আন্দোলন করেছে, মিডিয়া থেকে শুরু করে সবাই করেছে। এই যে আপনাকে যারা স্ল্যাট শেমিং করেন, তারপরে অন্যরকম বিভিন্ন বট আইডি দিয়ে আপনাকে হেনস্থা করার চেষ্টা করছেন, এদের কি মানে আইডেন্টিফাই কখনো করা কি সম্ভব হয়েছে যে এরা আসলে কোন মতাদর্শের লোক, এরা কাদের পক্ষ হয়ে কাজ করছে, বা কেন আপনাকে মানসিকভাবে ট্রমাটাইজ করে দিতে চায়? এটা তো এক প্রকার প্রশ্নের উত্তর তো এক প্রকার ক্লিয়ার, যে আমি যাদের সাথে যাইনি, যারা আমার বিরোধিতা করছে, অবশ্যই তারা এই কাজগুলো করতেছে। কিন্তু এখন তো অনেক ছাত্র সংগঠনই আছেন, এখন এরা তো দেখেন ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, বাম সংগঠনগুলো আছে, গণ অধিকার পরিষদ, নানান বেশ কয়েকটা ছাত্র সংগঠন আছে। আপনি শুধুমাত্র ছাত্র দলে গেছেন, আরও তো 8-10টা ছাত্র সংগঠন আছে, তাহলে আপনি কাকে মিন করছেন? প্রেজেন্ট সিচুয়েশনের জন্য আসলে আমি এই প্রশ্নটার এখন উত্তর দিতে প্রস্তুত নই। ইনশাল্লাহ হয়তো পরে যখন আসবো, আরেকটু বয়স বাড়ুক, আরেকটু বুঝি সবকিছু, তখন এই উত্তরটা আমি দিব আশা করি। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে জয় পরাজয়ে ব্যাপারটা তো বলা যায় না, এটা আপেক্ষিক, কিন্তু জয়ী হই বা পরাজিত হই সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা। আমি এটা বিশ্বাস করি যে আমার জন্য যদি জয়ী হওয়া ভালো হয় তাহলে সেটাই হবে, আর যদি না হয় তাই না, কিন্তু কাজ করা যে ব্যাপারটা সেটা আমি করে যাব। আমি যেহেতু মাঠে নেমেছি যে জিনিসটার পরিবর্তন আনতে, ইনশাল্লাহ আমি সেটা করেই যাব যত যাই হোক। আওয়ামী লীগের সময়ে যখন অনেকেই কথা বলতে পারতো না, অনেকেই ভয় পেত, বা নিয়ন্ত্রণ করে রাখার একটা চেষ্টা ছিল আওয়ামী লীগের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে, সে সময় আপনি সাহস করে কথা বলেছেন, মানে এই সাহসের প্রেরণাটাকে মানে কোথায় পেলেন এত সাহস? সাহসী প্রেরণা তেমন কিছু না, আমি ছোটবেলা থেকেই মানে ফেকনেসের ব্যাপারটা বা চাটুকারিতা এই জিনিসগুলো আমি পারি না। আমি যেটা লিগ্যাল
সেটা আমার নিজের হোক, সেটা আমার স্বীকার করতে হবে। আমি যখন কিছু ভুল করে আমি সরি বলি, আমি ভুলের ঊর্ধ্বে না, মানুষই ভুল করে। তো ছোটবেলা থেকে আমি হচ্ছে এরকম মানে ডান পিঠে উড়নচণ্ডী এক প্রকার, মানে কথা হচ্ছে যেটা অন্যায় সেটা আমার বলতে হবে। আমাদের যখন স্কুলে ছাত্র সংসদের নির্বাচন হয়, একবার কিন্তু হয়েছিল, আমি তখন ক্লাস 8 বা 9-এ ছিলাম, আমি কিন্তু সেখানে প্রধানমন্ত্রী হয়েছিলাম, ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছি আমি। আচ্ছা। তারপরে স্কুলে স্পিচ দেওয়ার যখন সময় আসতো 7 বা 8 থেকেই আমি স্পিচ দিতাম, আমি সবসময় ফার্স্ট হইতাম। 9-10-এর যে আপুরা ছিল তারা কখনো হতে পারেনি। কলেজে যে আমি ডিবেট করা শুরু করলাম, সেখানে আমি আমার এনডিএস বাংলাদেশ নৌবাহিনী কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম। বাংলাদেশের অলমোস্ট ঢাকার মধ্যে ইউনিভার্সিটিগুলো, স্কুলগুলো, কলেজগুলো আমার ডিবেট জাজমেন্ট করা শেষ। তো সেই দিক থেকে আমি কখনো কথা বলতে ভয় পাইনি, আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কথা বলতে কখনোই ভয় পান না, তার প্রমাণ তো আমরা দেখেছি। আপনাকে যার পরিণতি কারাগারে গিয়ে মানে কারাগারে যেতে হয়েছে। সামনে রাজনীতি নিয়ে আপনার আর ভবিষ্যতের কোনো বড় প্ল্যান আছে কিনা? আপনি জাতীয় লেভেলে রাজনীতি করবেন বা সংসদে যাওয়ার প্ল্যান? এখনও তো সবেমাত্র ছাত্র সংসদ নির্বাচন দিয়েই তো শুরু করছেন, তো ওই রকম কোনো প্ল্যান আছে কিনা ভবিষ্যতে? আসলে ওই রকম কোনো প্ল্যান আছে কিনা এখনো আমি বলতে পারছি না, কারণ যদিও বলেছি যে আমি হেরে যাব না, পিছপা হব না, কিন্তু কত দূর আমি আসলে স্ট্রং থাকতে পারবো আমি জানি না। কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতদূর পর্যন্ত যে এই দেশে পরিবর্তন আনা যায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সেটা পদ পেয়ে হোক পদ না পেয়ে হোক। আমি আসলে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। আমি ব্যক্তি দল নির্বিশেষে সবার ঊর্ধ্বে হয়ে কথা বলতে চাই, আমি কাজ করতে চাই। আমি মুসলিম বলে বা হচ্ছে অন্য ধর্মকে আমি অসম্মান করে এরকমটা কিন্তু আমি কখনো করিনি, না ইভেন আমি ইনশাল্লাহ করব কখনো। আমার স্টুডেন্ট ছিল হিন্দু বা এখনও, আমি তাদের বাসায় যেয়ে খেতাম, যখন কেউ আমার এখনও কেউ বলে যে হিন্দুদের খাবার খাওয়া যায় না, আমি বলছি কেন, সমস্যা কোথায়? খাবার দিয়ে তো কিছু না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো কখনো কাউকে বলে না যে এই ধর্ম করতে পারবা না, বা যারা হচ্ছে বিরোধী ধর্মের ছিল তাদেরকে কোনোভাবে ঘৃণা করছে বলে আমার জানা নাই। ইসলামটা হচ্ছে অনেক সহজ ভাই, আপনারা ইসলামের গুরুত্বটা বুঝেন, মহত্বটা বুঝেন। ইসলামে কোনো কিছু কঠিন না। ইসলামটাকে বর্তমানে যেভাবে বিকৃত করা হচ্ছে, মানুষ এখন ইসলামকে এক প্রকার ফোবিয়া বলা হয়, ইসলাম ফোবিয়া, যে এই জিনিসটা হচ্ছে হবে না যখন এটা আমরা সহজ করব। ইসলামের বিকৃত কিভাবে হচ্ছে এখন? ইসলামের বিকৃত হচ্ছে যেমন হচ্ছে একটা দল বলতেছে যে নারীরা এগুলো করতে পারবে না, এটা ওইটা করতে পারবে না, বা নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা, কর্মঘণ্টা, ওগুলা আমি ব্যক্তি বিশেষে ওগুলা নিয়ে বলতে চাই না, এটা যার যার ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে ওই যে ঘুরে ফিরে একটাই ব্যাপার যে মেয়েরা হচ্ছে সামনে কিছু করতে পারবে না, এটা ওইটা করতে পারবে না, বা হচ্ছে এইটা এই দলে ভোট দিলে মনে হয় জান্নাতে। আমি আসলে মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না, মানে এরকম জিনিসপত্র আসলে আমি দেখতে পারি যে কেউ জান্নাতের ভোট চাইতেছে নাকি কি জানি, আমি জানি না। জান্নাতের টিকিট এই জিনিসগুলো আসলে, তো এই জিনিসগুলো আসলে মানুষের যে বিভ্রান্তিকর অবস্থা, কুসংস্কার ছড়িয়ে মানুষের মধ্যে যে ভয় ভীতিটা তৈরি করছে ধর্মের নাম দিয়ে, সেই জিনিসটা আসলে বন্ধ করাটা উচিত বলে আমি মনে করি। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে নারীদের জন্য রাজনীতির পথটা মসৃণ করতে গেলে কি কি করা দরকার, এখন কি কি বাধা আছে আর কি কি করা দরকার? আপনি তো রাজনীতিতে যুক্ত হয়েছেন বেশি দিন না হলেও, কিন্তু আপনি রাজনীতি সম্পর্কে সচেতন, একটু যদি সংক্ষেপে বলতেন। প্রথমত হচ্ছে সম্মানের জায়গাটা ইনশিওর করতে হবে, যে একজন নারী রাজনীতি এসেছে মানে অ্যাটলিস্ট স্ল্যাট শেমিং এই জিনিসটা বন্ধ করতে হবে। ব্যাশিং আপনি করেন, কিন্তু ওই যে নোংরা কথাগুলো না, সেগুলো বন্ধ করতে হবে, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রতি যে একটা মনোভাব রাখতে হবে যে সে যখন বিরোধী মতাদর্শেরও হবে, সে আমার প্যানেলের না বা আমার দলের না, তার জন্য সম্মানের জায়গাটা ইনশিওর করতে হবে। আমার উদাহরণটা দিয়েই বলি, এতদিন তো আমি সবার চোখে খুবই ভালো ছিলাম, সবাই আমাকে সম্মানের জায়গা থেকে দেখেছে, তাহলে আমি এমন কি করে ফেললাম? আমার পার্সোনাল মতাদর্শ আমার থাকতেই পারে, আমার পছন্দ থাকতেই পারে, তো এই জিনিসটা। আর যেটা মেইন সেটা হচ্ছে যে মেয়েদেরকে ক্ষমতা দিতে হবে। লাইক উপরের পদগুলোতে মেয়েরা কিন্তু ছেলেদের মতো কাঁধে কাঁধ দিয়ে চলতে পারবে আমার মনে হয়। তো সেই দিক থেকে মেয়েদেরকে ওইরকম পদ দিয়ে তাদের সম্মানিতটাও করতে হবে। মেয়েরা শুধু কাজ করেই যাবে, তাদের ওই সম্মানটা দিতে হবে যে একজন ভিপি বাদ দিলাম, জিএসএ মেয়ে আসুক, বা বাকি জায়গাগুলোতে সম্মানিত করা হোক, যেগুলো একটু উপর লেভেলের পোস্ট আছে সেগুলো মেয়েদেরকে দেওয়া হোক। তারা কি কোনোভাবে অযোগ্য?
কেন ভিপিতে সমস্যা কি? ভিপিতে মেয়ে কেন আসতে পারবে না? ভিপিতে আসলে সমস্যা না, কিন্তু আমি পার্সোনালি অ্যাজ আ উমেন আমি ভিপিতে যাইনি আপাতত, কারণ দেখা যাচ্ছে যে এটা স্বীকার করে নিতেই হবে যে আমার শারীরিক গঠন আর একজন পুরুষের শারীরিক গঠন কোনোভাবে এক না। একজন পুরুষ যত ঘন্টা খাটতে পারবে আমি সেটা কোনোভাবেই খাটতে পারবো না। মেয়ে হিসেবে আমার অনেক ধরনের বাইন্ডিংস থাকবেই, সেটা আমি বলি বা না বলি। তো সেই দিক থেকে হচ্ছে দেখা যাচ্ছে ভিপি হলে যার যেই কোনো সমস্যা আমার ছুটে যাইতে হবে, দিন নাই রাত নাই আমার ছুটতে হবে, কিন্তু মেয়ে হিসেবে তো আমার অনেক ধরনের বাইন্ডিংস থাকেই। আমার শারীরিক সক্ষমতা একটা ব্যাপার, সব কিছু ফেস করাটা একটা ব্যাপার। একটা ভিড়ের মধ্যে 50 জনের মধ্যে আমার ভিপি যেতে পারবে, যদি সে পুরুষ হয়, আমি মেয়ে হয়ে কিন্তু যেতে পারবো না সেগুলো ভিড় ঠেলে। আমার মনে হয়, আমি জানি না এটা যার যার ব্যক্তি মতাদর্শ, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমি সক্ষম না এই জায়গাগুলোতে, এই সেক্টরগুলোতে বিবেচনা করলে, এজন্যই আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছাত্রীদের কি কি সংকট আছে? আসলে সংকট, ওই যে বলে না যে সর্বাঙ্গে মানে ব্যথা ব্যথা ওষুধ ওষুধ দিব দেব। কোথায়, জগন্নাথ হচ্ছে এরকম একটা অবস্থা। মানে এদের কি সমস্যা নাই আসলে? মেয়েগুলা টিউশনি করতে যায়, জায়গায় জায়গায় হ্যারাসমেন্টের শিকার হয়। 3 জন মেবি মুখ খুলেছে এই পর্যন্ত, কিন্তু এরকম আরও কয়েক লক্ষ 3 জন আছে যারা আজ পর্যন্ত বলেই নেই যে তাদের সাথে কি হয়। তারপরে এই যে খাবারের যে ব্যাপারটা, মানে খাবার আসলে খাওয়ার মতো না। ক্যান্টিনে টাকা দিয়ে খাচ্ছে, কমপ্লেন দিয়ে যাচ্ছি, সেগুলো চেঞ্জ হচ্ছে না। ক্যান্টিনটা তো মেবি হচ্ছে তারা নিজে এতে চালায়, ক্যাম্পাস থেকে বা প্রশাসন থেকে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়া হয় না, যার কারণে দামটাও কমে না। আমি যখন ক্যান্টিনে যাই আমি দেখি যে মেয়েরা 10 টাকার 20 টাকার মধ্যে বেশিরভাগ খাবার শেষ করার চেষ্টা করে। 10 টাকা দিয়ে একটা শাক বা হচ্ছে 10 টাকার ডাল, মানে 10 টাকার মধ্যে যা হয়, যেখানে কিন্তু কোনো ধরনের প্রোটিন নাই, আমিষ জাতীয় কিছুই নাই, আর 10 টাকার ভাত, এটা দিয়ে তারা হচ্ছে বেশিরভাগ মেয়ে এটা দিয়ে সম্পন্ন করে। মেয়েদের এই লেভেলে আসাটা আসলে গ্রাম, বেশিরভাগ হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তো আসার পরে আসলে এই রকম জায়গায় এসে তাদের সারভাইভ করাটা খুবই টাফ, কিন্তু তবুও তারা নিজেরাও চলতেছে, ফ্যামিলিও চালাচ্ছে এই টিউশনের মাধ্যমে। আর হলের মধ্যে ছোট একটা রুম, যেটা হচ্ছে 4 জনের জন্য করা হয়েছে, সেখানে 8 জন মানুষ থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে সময় দিয়েছেন। দর্শক, সময়ের আলাপ আজকের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।